কোথায় রাজস্থান সম্রাট আকবর দিল্লির আর তার বিশ্বস্ত সেনাপতি রাজা মানসিং, আর কোথায় বাঁকুড়ার মালিয়ারা গ্রাম। চলুন ইতিহাসের পাতায় চেপে ভর করে আমরা ঘুরে দেখে আসি মালিয়ারা গ্রাম এবং এই মালিয়ারা গ্রামের সঙ্গে রাজা মানসিং, রাজস্থান এবং সম্রাট আকবরের কি সম্পর্ক আছে। ইতিহাসের পাতায় ভর করে চলে যায় চলুন আজ থেকে প্রায় 600 বছর পেছনে। দিল্লিতে সম্রাট আকবর তিনি তার রাজ্য বিস্তারের উদ্দেশ্যে তার বিশ্বস্ত সেনাপতি এবং 40,000 মনসবদার রাজা মানসিংকে বিহার, বেঙ্গল এবং উড়িষ্যার দায়িত্ব দিয়ে পাঠালেন। এবার রাজা মানসিং কী করলেন, তিনি 1587 খ্রিস্টাব্দে তিনি বিহারের ভার নিলেন এবং সেই কাজ করে তিনি চলে আসলেন বেঙ্গলে প্রায় 1594-95 খ্রিস্টাব্দে তিনি বেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন এবং তিনি মুঘল সাম্রাজ্যের বিস্তার বাড়াবার উদ্দেশ্যে একটা নতুন ধরনের প্রথা অবলম্বন করলেন। তিনি তার বিশ্বস্ত যে সমস্ত লোক তার চেনা জানা ছিল এই রাজস্থান বা উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে, তাদেরকে ধরে ধরে এনে বিভিন্ন জায়গায় জমিনদারির সনদ দিয়ে তাদেরকে বসিয়ে দিলেন। ঠিক এরকমই তিনি তার একজন বিশ্বস্ত লোক অধূর্য ফ্যামিলি, খুব সম্ভব দেব অধূর্য, তাকে তিনি নিয়ে আসলেন, যিনি রাজস্থানী ব্রাহ্মণ ছিলেন এবং প্রায় 600 বছর আগে তাকে নিয়ে এসে মালিয়ারা এই অঞ্চলের পুরো জমিদারি সনদ দিয়ে দিলেন এবং তিনি সেখানে সেই থেকে সেই যে অধূর্য ফ্যামিলি বা প্রতিষ্ঠিত হলো, সেই অধূর্য ফ্যামিলি এবং তার রাজবাড়ি নিয়েই আজকে আমার এই ভিডিও। আমি এবার ঠিক রাজবাড়ির মালিয়ারা রাজবাড়ির প্রবেশ মুখের সামনে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে রাজবাড়িতে ঢুকবো। এই রাজবাড়িতে প্রবেশ করছি। দূরে ওই যে দেখা যাচ্ছে রাজবাড়ি, যদিও এটি খুব বেশি পুরনো নয়, এর পিছন দিকে অনেক পুরনো রাজবাড়িটা রয়েছে। ডান দিকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে নহবতখানা। এই নহবতখানাতে আগে সকালবেলাতে রোজ সানাই বসতো, সানাই বাজতো, বিকেলবেলাতেও সানাইয়ের মূর্ছনাতে চারিদিক ভরে যেত। আর এই বাঁদিকের এই যে ভাঙা ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে খাজাঞ্চিখানা বা কাছারি ঘর। আগে এখানে বিভিন্ন রকমের হিসাবপত্র করা হতো, খাজনা আদায় করা হতো, বিভিন্ন জমি জায়গার দলিল দস্তাবেজ তৈরি হতো। লোকের ভিড়ে কত ভিড় থাকতো এই চারদিক। কালের হস্তক্ষেপে কেমন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। সময়টা তো কম নয়, 600 বছর পেরিয়ে গেল দেখতে দেখতে। কি নাম বললেন? মহেন্দ্রী চন্দ্রদর্শী। ইনি শেষ রাজা নৃপেন্দ্র নারায়ণের নাতির ছেলে। এবারে আমি প্রবেশ করব রাজবাড়ির অন্দরমহলে। রাজবাড়ির অন্দরমহলে এবারে ঢুকছি আমি। দরজার ওপাশেই হচ্ছে গিয়ে রাজবাড়ির অন্দরমহল। এই যে নীল জামা পরে যিনি আছেন তিনি হচ্ছেন গিয়ে নির্মলদা। উনি আছেন বলেই আমি ভিডিওটা এত সহজে বানাতে পারছি এবং এত ঘুরে ঘুরে চারদিকে বানাতে পারছি। এই মালিয়ারা রাজপরিবারই বর্তমানে যে মালিয়ারা গ্রাম তারই প্রতিষ্ঠাতা। নাট মন্দির নাকি এটা? এটা নাট মন্দির। আগে অনেক রকম যখন জমি রাজত্ব ছিল তখন সব রকম ছৌ নাচ, মৌ নাচ, বাজি নাচ। বাজি নাচটা অনেকদিন ধরে আমরাও দেখেছি। আচ্ছা, যে বছর বন্যা হলো না আমাদের 78-এ, আমার মনে পড়ছে না তারিখটা, সেই বছরই শেষ হয়ে গেল, বাজি নাচটা শেষ করলো। তার কারণ হচ্ছে ওটা অঞ্চল আর কি, বাউরিতে জলের নিচে চলে গেছিল।
এরকম অবস্থা। পুজোর আগে হয়েছে? ওটা পুজোর আগে হয়েছিল, দিন 20 আগে। বাবাকে বললাম, তখন বাবা ছিল, বললো এটা দৃষ্টিকটুকু, এটা তুমি এবছরই বন্ধ করো। সবাই কেউ খেতে পাচ্ছে না, স্কুলে হতে আশ্রয় নিচ্ছেন বাড়িতে, এইভাবে সেই বছর থেকেই বন্ধ হলো। তো সেই বছর থেকেই বন্ধ হওয়ার পর থেকে একবারই বন্ধ হয়ে গেল। আচ্ছা এইভাবে पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते। আমি এখন কথা বলবো এই বংশের 8তম পুরুষের সঙ্গে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মেঘাদ্রি নারায়ণ চন্দ্র। আপনি এই বংশের এই রাজ পরিবারের ব্যাপারে যতটুকু জানেন আমাকে বলুন। শেষ আমাদের রাজা মালিয়ারা নৃপেন্দ্রানন্দ চন্দ্র হয়েছে, তার আমি নাতি, ছোট নাতি। আচ্ছা আচ্ছা। তার আগে মনিরাম সিং আমাদের কনৌজ থেকে উনি আসেন আর কি, আচ্ছা। এই মালিয়াড়াতে রাজত্ব করার জন্য। আচ্ছা তারপর আস্তে আস্তে বংশ বৃদ্ধি হয়, এইভাবে এখন এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, বলুন বলুন, আমি শুনছি, বলুন। এইটা বারোদারি ছিল, এইখানে বসে সব তখন কিছু জমিদারি কাজ যা হিসাবপত্র সব কিছু, মানে বারোদারি নামটা হয়েছে আপনার কারণ হচ্ছে একটা দরজার থেকে, মানে 12টা দরজা আছে, মানে একটা ঘর থেকে 12টা দরজার থেকে আপনি বেরিয়ে। বারদুয়ারি, এই বারদুয়ারিতে কি কাজ হতো এখানে? জমি জায়গা সব কিছু কাজ হতো। কোনো কেউ এলো কিছু ঝামেলা নিয়ে সম্মুখীন হলো, সেই রাজাকে এসে বলতো এইটার এই হয়েছে, এটা হয়েছে, খাজনা, তারপরে আচ্ছা আচ্ছা। খাজনা যেটা আদায় হতো সেই আদায়গুলো করা হতো এখানে বসে। তারপর আমরা সেই কাঁচা টাকা, আপনি নাম শুনেছেন কাঁচা টাকা বলতে, হ্যাঁ, উপর হ্যাঁ, টাকা, হ্যাঁ, হ্যাঁ। ওইগুলো ওই দুটোতে রাখা থাকে। হচ্ছে কি আপনার সেই আগেকার সিন্ধুক না? এগুলো এখানে বাইরেই পড়ে থাকে। বার করেছি, এটা ভিতরেই ছিল। ভিতরে ছিল, নষ্ট হয়ে যাওয়ার পরে বাইরে বার করে রাখা হয়েছে। দিয়ে দেবে। না মনে পড়ে তুল তোর? এটা পিছন, এটা তো পিছন দিকে দিচ্ছে, সামনের দিকটা খুব দারুণ ছিল। এই বাড়িটাতে এখন আপনারা বর্তমানে বসবাস করেন তো? আচ্ছা, এই বাড়িটাও বয়স কত হবে মোটামুটি? প্রায় 100 বছর। 100 বছর? এই এখন তো বয়স হয়ে গেল 100। তাও বেরিয়ে যাবে। হ্যাঁ, রাজা রাজনারায়ণ চন্দ্রধূর্য, যার নামে মালিয়ারা রাজনারায়ণ স্কুল, ইনি রাজা ব্রজেন্দ্র গোপাল চন্দ্রধূর্য এবং ইনি রাজা কৃষ্ণগোপাল চন্দ্রধূর্য। ইনি শেষ রাজা, রাজা নৃপেন্দ্রনারায়ণ চন্দ্রধূর্য। হাতির পিঠে রাজা নৃপেন্দ্রনারায়ণ চন্দ্রধূর্য। উনি হচ্ছে শেষ রাজা, যিনি কোট পরে আছেন, কালো কোট। হ্যাঁ, উনি শেষ রাজা। ওনার নাম হচ্ছে নৃপেন্দ্রনারায়ণ চন্দ্র। আচ্ছা আচ্ছা। আমার দাদু। আর ওই ওনার ছেলে হচ্ছে নীলাদ্রি নারায়ণ চন্দ্র, যেহেতু আমার বাবা। আচ্ছা আচ্ছা। আমরা যে বারদুয়ারিটা দেখলাম, সেই বারদুয়ারির পেছন দিকে এবারে ঢুকছি এবং ওনার মুখেই শুনে নেব এখানে কি হতো। ওইখানে ভিতরে একটা আছে, এইখানে একটা, এখানে আপনার ওই যখন নাচ টাচ হতো তো সেখানে এখানে চায়ের প্রোগ্রাম বা কিছু হালকা খাবার রাত্রের দিকে এখানে তৈরি হতো আর কি।
আচ্ছা আচ্ছা। আর এই পাশের এটা হ্যাঁ, এইটাই বারোদতি যেটা আপনাকে বললাম ভিতরে, এইটা এই কোঠাটাই ভাঙছে। এইটাই পুরোটাই একটা খাটা পায়খানা কেমন সব এইসব বাইরের লোকজন ইউজ করতে এগুলো, যারা সব বাইরের লোকজন, ভেতরে আলাদা ছিল। ওপরে ওঠা যাবে? হ্যাঁ, এই যে এই জায়গাটা কিসের? হ্যাঁ, এই জায়গাটা? আমাদের চাটনিতে তখন তো রাজবাড়ি মানে মেয়েরা বাইরে খাওয়া দাওয়া মানে ওই চাটনিতে খাওয়া দাওয়া করতে পারতো না, তো তখন মানে যারা মানে বাড়ির মেয়েরা তারা এইখানেই খাওয়া দাওয়া করতো। আচ্ছা আচ্ছা। আর এইখানে ওই উপরে আমার ওখানে রান্নাঘর ছিল, ওখানে রান্না হতো কাঠের জালে। এইগুলো সব দিকে গেল। এইখানে রান্না হতো। আমরা দেখি পানি যে কিছু পড়ে আছে এগুলো পুরনো কিছু। এই উনুনগুলো কবেকার? অনেক দিন, তাও মোটামুটি মোটামুটি আপনার 60-70 বছর। এটা তো আমরা মানে প্রতি বছর নতুন করে করা হতো, দিয়ে গোবর আর মাটি দিয়ে, দেখুন এখনো লেগে আছে গোবর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে আবার লেপে দেওয়া হতো, নতুন করা হতো। এখানে ঠাকুর ভোগ হয়, এখানে ঠাকুরের ভোগ হতো, মা দুর্গার এটা যে এখন এখন ভিতরে হয় আচ্ছা, এখন এটা কোনো একদম ইউজলেস না, ইউজলেস। ধ্যান এগুলো আগে ধ্যান সমস্ত। এইখানে বাড়ির মেয়েরা সব খাওয়া দাওয়া করতেন তো? হ্যাঁ, খুব মানে নারীদের উপরে তো আপনার খুব বদ্ধ, মানে কি বলবো, পরিবারের উপরে খুব রেস্ট্রিকশন ছিল। হ্যাঁ মানে কেউ মুখ দেখতে পেত না, এইও মানে নিজেদের মানে কি বলবো, মানে আমাদের মানে কান্নকুব্জ সমাজের যারা মেয়েরা, তারা কখনো তারা বাইরে বেরোতো না। রাজবাড়িতে এলে ওই আমাদের একটা ভিতরে পুকুর আছে, পুকুরের ভিতর হয়ে রাস্তা ছিল, রাস্তা হয়ে তারপরে ওনারা কিনে আসতেন কোনো গল্প করতে বা কোনো পূজার সময় বা কিছু এরকম সব কিছু। এত সেই দরজাটা এখন বন্ধ করে দিয়েছে। আপনি ওই নির্মল তৈয়ারির বাড়ির থেকে যেয়ে আপনি দেখতে পাবেন যেটা বন্ধ আছে একটা দরজা। আমি দেখি দেবো তো হতো ওই ধার থেকে ওদের দরজা থাকতো, ওই ধার থেকে পেরিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার পাম্প লাগানো আছে, এই নষ্ট হয়ে যাবে তো। এই জায়গাটা কিসের? এই জায়গাগুলো হ্যাঁ, এই জায়গাগুলো এইগুলো সব আপনার তখনকার জিনিস পত্র থাকতো রাজত্বে, আপনার এর ভিয়ানের সব জিনিস থাকতো, গুড় থাকতো, ঘি থাকতো, চিনি, আটা, এইসব জিনিস থাকতো। মানে পূজা আমরাই দেখেছি তো, বুঝলেন, মণ্ডপটার ভিতরে ঢুক। তখন মেয়েরা বাইরে যে শিব পূজা করতে পারতো না। আপনাকে চলুন দেখাচ্ছি সেটা। এর বাউন্ডারির ভিতরে একটা শিব মূর্তি আছে, সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি তো বারবার হয় না, এখন এই কেন ঢুকতে দেওয়া হয় না, চারিদিকে ভেঙে গেছে, কোথায় হবে। তারপরে এটাই রাজবাড়ির অরিজিনাল রাস্তা। হ্যাঁ, রাস্তা। তারপরে বর্ষাকালে একটু এখন যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে সেই পুরনো প্রাচীন 600 বছর আগের রাজবাড়ির অংশ। এই রাজবাড়িটা পেছন দিকে ছিল এবং সামনের দিকের যে অংশগুলো দেখলাম সেগুলো আমি প্রথমেই দেখতে পেলাম আমরা। ভেতরেই মানে ইয়া করা আছে। এটা সেই আগের একদম পুরনো শিব মন্দির। এবং এই যে মন্দিরকে প্রতিষ্ঠা করেছে বা কিভাবে তৈরি করা হয়েছে আজ পর্যন্ত কেউ মানে জানতে পারে। আচ্ছা, বলবো
শিবলিঙ্গটা নিতে গেলে ছবিটা বসে নিতে হবে একটু কাছে। এটা মেন বাড়িতে থেকে বাইরে ছিল বলো? মেন যে বাড়িতে ছিল, হ্যাঁ এটা বাড়িতে, এই বাড়িটা এই ছিল, হ্যাঁ এই ছিল, তার বাইরে রাখা। শিব মন্দিরে কারা পুজো করতেন? হ্যাঁ আমাদের রাজ পরিবারে রাজপুর মেয়েরা? খালি মেয়েরা পুজো করতেন? শুধু মেয়েরা প্রয়োজন। আচ্ছা। এতদিনের মন্দির মানে কিভাবে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে আজ পর্যন্ত রাজ পরিবারের বা মালিয়ারা কেউ জানে না। এইখানে একটা মানে কোনো কারণে একটা যুদ্ধের মতন একটা হয়, তারাও প্রস্তুতি হয়, মালিয়ার রাজবাড়ি যতটুকু তারাও প্রস্তুতি হয়। সেটা হয়েছিল মালিয়ার বাইরে আর কি, যারা মনোর দিকে যেতে, সেই নাটচার দিকে যেতে, মানে মনোর আর নাটচার কাছাকাছি, ওইখানে যুদ্ধটা হয়। সেই সেনাপতি বলে আজ পর্যন্ত ওই নাম হয়ে গেছে সেনাপতি। যমুনা মন্দিরের পাশে আছে, মানে এদের 7-8 পুরুষ বলতে পারে, মানে বুলবুল মনে হয় বলে দেয়, টুলু বলে দেবে 7-8 পুরুষ বলে দেবে, বুঝলেন? এদের বড় মেজ ভাই ছিল না, ওই যে মুন্ডু ছিল, ও বলতে পারে 7-8। এই রাজবাড়ির পেছন দিকে যে পুকুর এখন আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই, এই পুকুরেই বাড়ির মহিলারা সব স্নান করতে আসতেন সেই সময়। পুকুর দেখুন, পুরানা পুকুর। ওগুলো কি ফুল ফুটে আছে? তখন তো সুইমিং পুল ছিল না, বুঝলেন? দেখবেন তার আছে, এই গোটা এরিয়াটা ঠাকুর বাড়ি? হ্যাঁ, বাহ। ঠাকুর দেই না। এখানে হোলি খেলা, আগে হোলি খেলা হতো এখানে বসে। আর ওইদিকে একটা দরজা দেখলেন আসার সময়, ওইটা খুলে দেওয়া হতো। আচ্ছা। সবাই, সব গ্রামের সব মানুষ আর কি, কান্না করছে সমাজের, তো এসে ওই দাদুর সাথে বাবার সাথে এসে মাথায় আবির দিত, দেওয়া হতো না। কেউ দর্শন করতে হলে এই কোপারটা খুলে দেওয়া হতো। আর এধার থেকে মাকে একবার সোজা একবারে লেভেলে সোজা লেভেলে ওখানে গোপালজিকে দেখা যেত। সোনায় তৈরি মা দুর্গাকেই এখানে প্রতি বছর দুর্গা পূজায় পুজো করা হয়। এবং এখানে একটা অদ্ভুত নিয়ম, এই রাজবাড়িতে কোনোদিনও কখনো কালী পুজো হয় না।
এই রাজপরিবারেরই কোনো বংশের কারুর ঘরের মুখে ভাত বা অন্নপ্রাশনের দিন এখনও ঢাকঢোল পিটিয়ে বাজনা বাজিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ অনুষ্ঠানের আয়োজন এখনও করা হয়ে থাকে। সেই ট্র্যাডিশন সমানে চলছে। আমরা এখন রাজাদের প্রতিষ্ঠিত রাস মন্দিরে প্রবেশ করব। সঙ্গে আমার রয়েছেন নির্মলদা। উনি শুরুর থেকেই আমার সঙ্গে সঙ্গে রয়েছেন। উনি না থাকলে আমার এই ভিডিওটি করা খুবই অসম্ভব হয়ে যেত, মানে এত সহজে হতো না আমার। এই রাজপরিবারের তরফ থেকে একটা কমিটি তৈরি করে প্রতি বছর গণপৈতে বা উপনয়নের বন্দোবস্ত করা হয়। যিনি পৈতে দেবেন তার কিচ্ছু খরচা হয় না, সমস্ত খরচাই এই কমিটি, প্রায় 150 জনের মেম্বার আছেন, তারাই সমস্ত খরচা বহন করেন। ইনি শেষ রাজা নৃপেন্দ্রনারায়ণ চন্দ্রাধুর্যের বড় নাতি হিমাদ্রি নারায়ণ চন্দ্রাধুর্য। আমি দেখে এসেছি রাজা এবং বলছি তাহলে তো আপনি এখানে আপনার ফ্রি খাওয়া দাওয়া কি নামে আছে বৃন্দাবন? রাজার ওটা হচ্ছে রাজা কৃষ্ণ গোপাল চন্দ্রাধুর্য রোড, বৃন্দাবন, বৃন্দাবন টু মথুরা। বৃন্দাবন টু মথুরা, আচ্ছা। অন্তত বৃন্দাবন টু মথুরা ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার। প্রথম থেকে বলুন। প্রথম থেকে দেও দুর্য, না না, এই যে নৃপেন্দ্র নারায়ণ বললেন ওপরে নৃপেন্দ্রনাথের ওপরটা বলবো। নৃপেন্দ্রনাথের বাবার নাম হচ্ছে নগেন্দ্র নারায়ণ চন্দ্রাধুর্য, আর নগেন্দ্র নারায়ণের বড় দাদা রাজনারায়ণ, যার নামে হাই স্কুল, মানে উনি আমার দাদুর জেঠামশাই রাজনারায়ণ। তো রাজনারায়ণ অপুত্র ছিলেন, সেই জন্য ওনার স্ত্রী রানী দুর্গাবতী দেবী এই স্ত্রীটের মানে উইলে করে গেলেন রাজাকে, রাজা নৃপেন্দ্রনারায়ণ চন্দ্রাধুর্যকে তার দেওয়ার পুত্রকে রাজা করে গেলেন, ডিড করে গেলেন, যে এখানে কেউ নেই, এই জন্য ওরা পেল না। কারণ কেন তার কারণ হচ্ছে দামোদর চন্দ্র গোকুল নারায়ণ সবচেয়ে ছোট, সে কম বয়সে 33 বছর বয়সে মারা যায়। এরপর রাজা দামোদর চন্দ্র মারা যান মাত্র 45 বছর বয়সে। এরপরে যোগেন্দ্রনারায়ণ এই মারা যান 50 বছর বয়সে। আমার দাদুর বাবা নগেন্দ্রনারায়ণ বেঁচে ছিলেন 58 বছর বয়সে। তখনকার দিনে পরমায়ুটা আমাদের কম, আমাদের এই দুটো ফ্যামিলির পরমায়ু কম। আমাদের লাস্ট যে পরমায়ু ওইখানে মনমোদনাথ, উনি খালি বেঁচে ছিলেন 88 বছর। এখন 88। রাজনারায়ণের যিনি বাবার নাম ছিল, তার নাম ছিল ব্রজেন্দ্র গোপাল চন্দ্রাধুর্য। ব্রজেন্দ্র গোপাল 3 ভাই, ব্রহ্মগোপাল, ব্রজেন্দ্র গোপাল, কৃষ্ণগোপাল। ব্রহ্মগোপাল অপুত্র, ব্রজেন্দ্র গোপালের 4 ছেলে, রাজনারায়ণ, যোগেন্দ্রনারায়ণ, নগেন্দ্রনারায়ণ, গোকুল নারায়ণ। আচ্ছা, কৃষ্ণগোপাল চন্দ্রাধুর্য একটি ছেলে দামোদর চন্দ্রাধুর্য, এই ছোট রাজবাড়ি, কিন্তু ওনাদের বংশধর কেউ নেই। ওদের দৌহিত্র নয়, ওরা দৌহিত্র অনেক, দৌহিত্র কাকে বলে নিজের দৌহিত্র অনেক। এরপর আমাদের যে বংশধর হচ্ছে দাদু রাজা হলেন, দাদু রাজ্য অভিষেক হলো 1925 সালে, 1925। দাদু তখনকার দিনে বিএসসি ফিজিক্সে নিয়ে পাস করেছিলেন এবং খ্রিস্টান কলেজের নামকরা ছাত্র ছিলেন। বিএসসি মানে যখন আইএসসি পরীক্ষা দিয়েছিলেন মানে খ্রিস্টান কলেজ থেকে, তখন আইএসসিতে উনি কেমিস্ট্রির উপরে মানে 200 উপরে 163 পেয়েছিলেন। হি ইজ এ ব্রিলিয়ান্ট স্কলার। এখনও পর্যন্ত খ্রিস্টান কলেজের নাম আছে ওনার 2nd পজিশন।
নৃপেন্দ্র নারায়ণ চন্দ্র দাদুর যে মালিয়ারা রাজ, হ্যাঁ মালি রাজপাটি, হ্যাঁ ওই ব্রাউন সাহেব তখন উনার আমলে ব্রাউন সাহেব তখন মিচেল ব্রাউন দুটো হোস্টেল ছিল, ব্রাউন সাহেব এসেছে আমাদের এখানে লুচি খেয়ে গেলেন, বলে নিপেন তোমার আইএসসি পাস করার পরে যখন বিএসসিতে অ্যাডমিশন নিলেন, বলে নিপেন তো অনেক জায়গায় লুচি খেয়েছি, তোমার মতো লুচি মানে ফু দিলে উড়ে যাবে, একটা তাওয়ার মতো লুচি, সেই লুচি গাওয়া ঘের লুচি। আর তখনকার দিনে উনি খেয়েছিলেন সেই মানে সবজিটা ছিল পুরো গাওয়া ঘের সবজি। তো বললেন এরকম খাইনি আমি, এক গরম গায়ে বলছেন তোমাকে আর পড়ার দরকার নেই, তুমি বিএসসি করে কমপ্লিট করে দাও, কারণ তোমার এই জাতিবর্গের মধ্যে যে তোমার শত্রুতা দেখছি অনেক কিছু আছে। তখন ছিল দাদুকে, কারণ দাদুকে শেষ করে দিলে রাজা হতে পারতেন না, এই সমস্ত একটা ভায়াদি লেখা ছিল, এবং তাতে বাতাসালার কিছু ইয়েও ছিল, মানে পেয়ারিরাও কিছু ইনভলভ ছিল এতে। কিন্তু যাই হোক, সেইটার মধ্যে সেই দাদু সেই সমস্ত ওভারকাম করে, তাকে সেই স্ট্রাগলকে ওভারকাম করে তিনি আস্তে আস্তে রাজা হলেন 1925 সাল। 1925 সাল থেকে উনি দাদুর মৃত্যু হলো 1965-এর 18ই আগস্ট। এই যে 40 বছর রাজত্ব করলেন, উনি রাজত্বকালীন ওনার 1950 সময়তে যখন জমিদারি প্রথা বা রাজত্ব বিলুপ্ত হলো, তখন উনি আমার বাবাকে নষ্ট করলেন। তো বাবা হলেন না কেন না, দাদু বেঁচে ছিলেন বলে বাবা রাজা হলেন। বাবা ছিলেন কুমার সাহেব, কারণ 56-এও দাদু বেঁচে ছিলেন, 56-এ দাদু মারা গেলেন 65, কারণ 56 সাল, 56 থেকে 9 বছর আরও ছিল, আমাদের রমরমানাটা আরও ছিল, সে আমি দেখেছি 67 অব্দি, দেখছি তো সেই রমরমা, এইখানে সেই খাজাঞ্চিখানা ছিল 67 সাল পর দিকে, মানে জমিদারি চলে যাবার পরে আরও 12-13 বছর সেই রমরমা নেই। হাতিটা আমরা দেখিনি, তখন বাবার বিয়ে হয়নি। হাতিটা যাদের আজ 82 বছর বয়স তারা হাতি দেখেছে, তাছাড়া ভুল বলবে 77, 78, 79, হ্যাঁ হাতিখানা বাবারা দেখেছেন, এর বাবা দেখেছে, এর বাবা আমাদের বন্ধু ছিল, একসময় এখানে পড়াশোনায় এখানে থাকতো, আমাদের বারদুয়ারি বলে যেটা দেখলেন না, সেই বারদুয়ারিতে বাবা থাকতো। তারপরে চাকরি পাওয়ার পর বাবার বড় হলো, বিয়ে হলো, বিয়ে সব সংসারী হলেন আমাদের সব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। লাইক তো অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করে দিলে আমার পরিশ্রম যেটা হয়েছে সেটাও সার্থক বলে মনে হবে, কেননা আপনাদের সাবস্ক্রাইবের ওপরেই আমরা নির্ভর করে থাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে সেটা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। এবং সবশেষে জানাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।